ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রত্যেকটি আসনে প্রার্থীরা তাদের যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটাররাও নানান বিষয়ে চিন্তাভাবনা রেখেই প্রার্থীদেরকে চূড়ান্ত করার যেই কাজটি, সেই কাজটি সম্পন্ন করছেন। ইশতেহারটির বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। বর্ণমালা, রোমিও বিল্ডার্স প্রেজেন্টস, ভোটের পথে বাংলাদেশে আজকের বিশেষ অতিথি খালিকুজ্জামান লিপন। লিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সদ্য সংবাদ ভোটের পথের বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যুক্ত করার জন্য। খালিকুজ্জামান লিপন, আপনি ঢাকা 13 আসনে নির্বাচন করছেন। আপনার প্রতীক হচ্ছে মই। জনগণের কাছে যাচ্ছেন, কতটুকু আসলে সমর্থন মিলছে এবং তারা আসলে কি বলছে, কাদেরকে তারা জনপ্রতিনিধি হিসেবে ভবিষ্যতে নির্বাচন করতে চান? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা 22 তারিখ সকাল থেকে আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি ফলো করে আমরা চলার চেষ্টা করছি। আমরা সকাল 7টা থেকে অলমোস্ট আমরা হাঁটা শুরু করি প্রাতঃভ্রমণকারীদের কাছে প্রথমে, তারপরে সকাল 10:30 11টা থেকে আমরা আবার হাঁটা শুরু করি। ফলে এই গত 27 তারিখ পর্যন্ত এবং অদ্যাবধি আমরা কিন্তু এই পাবলিকের সাথে আমরা একটা ইন্টারাকশানে আছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ইতিমধ্যে আমি আমার যে এই 13 আসনের যে 7টি ওয়ার্ড, সেই 7টি ওয়ার্ডের মধ্যে আমি অলমোস্ট যতগুলো এলাকা আছে সেগুলো আমি পায়ে হেঁটে আমার ভোটারদের কাছে এবং জনগণের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে রিসিভ করেছে খুবই ভালোভাবে এবং তারা চায় প্রত্যেকটা প্রার্থী তাদের কাছে আসুক, তাদের ইশতেহারটা তারা তুলে ধরুক, তাদের বক্তব্য তাদের তুলে ধরুক। সেটাই তারা প্রত্যাশা করে যে প্রার্থীরা তাদের কাছে আসবে এবং তাদের কথাটা তারা শুনবে, এটাই তারা মনে করে এবং আমরা সেটা আমরা যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি আসনে কিছু কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু সমস্যা জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে যদি আমি বলতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এই বিষয়গুলোকে নিয়ে প্রার্থীরা আপনার কাছ থেকে কেমন আসন দেখতে চাইছেন, বা আপনার আসলে এই আসনকে কীভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে? এগুলো তো আসলে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এর পাশাপাশি বিশেষ করে এই আসন কেন্দ্রিক কি কোনো সমস্যা আপনি দেখছেন কিনা? জি, অনেক ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা 13 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। খোদ নির্বাচন কমিশনের অফিসটাই হচ্ছে এখানে, পাসপোর্ট অফিস এখানে, আমাদের এনআইডি যে প্রণয়ন হয় যে প্রতিষ্ঠান সেটাও এখানে। ফলে এগুলো সহ আমাদের এনবিআরের হেড অফিস সেটাও এখানে, আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এখানে, এবং মোহাম্মদপুর, শেরেবাংলানগর এবং আদাবর 3টা থানা, 7টা ওয়ার্ড এখানে। এবং এখানে আপনারা জানেন যে একটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং আমাদের হতদরিদ্র মানুষ সবারই একটা মিশ্রণ এই অত্র এলাকায়। ফলে স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষের প্রত্যাশা অনেক যে তারা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পদপ্রার্থীদের কাছে, এমপি প্রার্থীদের কাছে অনেক কিছু তারা প্রত্যাশা করে। কিন্তু আপনারা জানেন যে সংসদ নির্বাচন এটা হচ্ছে আইনসভা প্রণয়ন করার কাজ। তার মানে আমরা যারা নির্বাচন করছি আমরা আসলে আইন প্রণয়নকারী একজন ব্যক্তি হব, আমরা সেইটা নির্বাচিত হচ্ছি। কিন্তু আমাদের দেশের প্রচলিত যে রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান যে ব্যবস্থা এবং বিগত সময় যেটা চলেছে, তাতে মনে করে যে একজন এমপি হচ্ছে তার সমস্ত কিছু করে দিবে। একটা রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, কলেজ সব কিছুই একজন, চাকরি দেওয়া থেকে শুরু করে সব কিছুই একজন হয়তো এমপি করবেন, এইভাবে তারা প্রণয়ন করবেন। কিন্তু আসলে এমপিদের কাজ তো নীতি প্রণয়ন করা। তো এই যে ল মেকার তারা, পলিসি মেকার তারা, এই প্রিন্সিপালের জায়গা থেকে কিন্তু আমাদের এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বিগত সময় আমাদের এখানে যে ব্যবস্থা, বুর্জোয়া ব্যবস্থা বা যে টাকার আধিপত্যকে কেন্দ্র করে একটা ব্যবসায়িক কোটিপতিদের ক্লাবে যে পরিণত হয়েছে, এটাকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থাটাই কিন্তু আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জায়গা থেকে অনেকটুকু সরে গেছে। ফলে আমরা চেষ্টা করছি সেই জায়গাটাকে পুনরুদ্ধার করে জনগণের কাছে পৌঁছে যাওয়ার। আপনি জানেন, আপনি সঠিকভাবে বলেছেন যে আমরা যদিও নীতি প্রণয়ন করাই হচ্ছে সংসদ সদস্যের কাজ, কিন্তু এখানে যে প্রায় 4,06,000-এর উপরে ভোটার আছে এবং এখানে প্রায় 15 লক্ষর মতো এরকম একটা বসবাস যে এই এলাকায় আছে। ফলে এখানকার মানুষের চাওয়া পাওয়া অনেক। বিশেষ করে আপনারা জানেন যে এই মোহাম্মদপুর অত্যন্ত মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস এবং ছিনতাই প্রবণ এলাকা। ঢাকা শহরের মধ্যে এইভাবে কিন্তু আমরা দেখেছি এটা চিত্রায়িত হয়েছে। অনেক মানুষ মোহাম্মদপুরে তারা রাতের বেলা ফিরতে চায় না, যে কোনো ধরনের একটা চিন্তায় অথবা কিশোর গ্যাংয়ের কবলে এসে পড়তে পারে, এই ধরনের একটা উদ্বেগ, উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করে। ফলে অবশ্যই আমরা এই ঢাকা 13 আসনে আমরা 13টা বিষয় আমরা সুনির্দিষ্ট করেছি। এই মাদক, সন্ত্রাস থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, আমাদের যে নারী, আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের ছাত্র, সবাইকে যুক্ত করে আমরা 13টা আমাদের ইশতেহার আমরা দিয়েছি। যে ইশতেহারের মধ্যে আমরা মনে করি যে এখানে এই এলাকার যে সমস্যা সমাধানের এখানে আমাদের বিষয়টা এখানে নিহিত আছে, আমরা সেটা মনে করি। এবং সেগুলো যদি আপনি চান আমি সেগুলো আপনাকে একটু বিস্তারিতও বলতে পারি। জি, আমরা এখানে, আপনারা জানেন যে আমরা বলেছি যে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান
কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা বলেছি এগুলোকে দখলদার মুক্ত করে সেখানে একটা গণতান্ত্রিকভাবে সেটাকে পরিচালনা করা। এবং আমরা বলছি যে প্রতিটা পাড়ায় শিশুদের জন্য একটা মানে কেন্দ্র, তাদের জন্য শিশু শিক্ষা কেন্দ্র, মানে তাদেরকে সেন্টার করে গড়ে তোলা। এবং এখানে প্রতিটা ওয়ার্ড মহল্লায় আমরা পার্ক, শিশুদের জন্য ইনডোর আউটডোর খেলার স্থান, পাঠাগার, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা। আমরা এখানে বলছি যে এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে যুক্ত করে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে হবে এবং মহল্লায় প্রতিটা নারী শিশু আমরা সবাই যাতে নিরাপদ থাকতে পারি, ফলে নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য একটা সচেতনতার মানে সকল নাগরিকদের নিয়ে একটা কমিটি করে তাদের মাধ্যমে মনিটর করা প্রতিনিয়ত যাতে এই বিষয়টা জারি থাকে, সেটা আমরা করেছি। প্রতিটি ওয়ার্ডে আমরা বলেছি যে আমাদের এখানে একটা সরকারি ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র থাকতে হবে এবং মানসম্মত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লাগবে, সেটা গড়ে তুলতে হবে। এবং শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব, যেটা সবচেয়ে সেন্সিটিভ, আমরা মনে করি এটা খুবই জরুরি। শিক্ষা স্বাস্থ্য ছাড়া একটা দেশ জাতি দাঁড়াতে পারে না। ফলে আমরা বলেছি এই পুরো দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। এর আর্থিক দায়িত্ব, শিক্ষা স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সকল নাগরিকের বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে, এটা আমরা বলেছি। আরেকটা হলো যে আপনারা জানেন যে এলাকায় কর্মজীবীদের একটা বড় সেন্টার, এটা বিশেষ করে আবাসিক এলাকা। এটা ফলে প্রচুর মানুষ চাকরি করে, আমাদের মায়েরা চাকরি করে, সে গার্মেন্টসে হোক, সে বাসাবাড়িতে কাজ হোক, অফিসে চাকরি হোক, ব্যাংকে চাকরি হোক, এরা কিন্তু একটা বড় সমস্যা থাকে তাদের বাচ্চাদেরকে নিয়ে। আমরা বলেছি তারা থাকার জায়গা থাকে না, আমরা বলেছি ডরমিটরি করতে হবে সরকারিভাবে। একইভাবে তাদের বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার আমাদের এখানে করতে হবে, আমরা প্রতিটা এলাকায় সেটা বলেছি। এবং আমরা বলেছি একটা জানেন যানজট একটা বড় সমস্যা এখানে, বিশেষ করে বসিলা থেকে আসাদ গেট, শ্যামলী, রিং রোড, এই পুরো এলাকা কিন্তু সকালবেলা আপনি যদি আসেন সকাল 7:30 থেকে শুরু করে 10টা-11টা পর্যন্ত এটা ভয়াবহ একটা অবস্থা থাকে। আমরা বলেছি বসিলা টু মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে আসাদ গেট পর্যন্ত একটা ফ্লাইওভার এবং রিং রোড হয়ে এটা শ্যামলী পর্যন্ত এটা আমাদের বলেছি আমরা একটা ফ্লাইওভার করার জন্য, এবং সেগুলোকে কীভাবে আরও সমন্বিত করা যায় সেটা আমরা বলেছি। একইভাবে আমরা বলেছি গাবতলী থেকে এই 3 রাস্তার মোড় হয়ে বেরিবাদ হয়ে সদরঘাট পর্যন্ত আমরা একটা মেট্রো রেল অথবা মনোরেল আমরা সেটার কথা বলেছি। একই সাথে আমরা বলেছি আমাদের যে অটো রিক্সা আছে, আপনারা জানেন এখন প্রায় সারা দেশে প্রায় 60 লাখের মতো এগুলো গাড়ি চলছে, বা 50 থেকে 60 লাখ, ঢাকা শহরে এটা প্রায় 10 লাখের উপরে। আমরা বলেছি এই গাড়িগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনার জন্য একটা নীতিমালা বিআরটির অধীনে করে, যাতে সেই গাড়িগুলোকে একটা সংখ্যা নির্দিষ্ট করে তাদেরকে লাইসেন্স দিয়ে, নিবন্ধন দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা সেটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার আমরা দাবি করেছি। এইভাবে করে আমাদের এই খালগুলো আপনারা জানেন, এখানে রামচন্দ্রপুর খাল, হাইক্কা খাল, সুজনসখী খাল, কল্যাণপুর খাল, 4টা খাল খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটা মরণ দশা দেখেছেন, এগুলো প্রায় মৃত অবস্থায় আছে। আমরা বলেছি এই খালগুলোকে খনন করে এগুলো দখল দূষণ মুক্ত করতে হবে এবং প্রাণ প্রকৃতি, পাশেই তুরাগ নদী, একটু পরেই বুড়িগঙ্গা নদী আমাদের মোহাম্মদপুরের পাশেই, যেখান দিয়ে একসময় আমাদের জাহাজ চলতো। ইভেন আমাদের যে রামচন্দ্রপুর খাল বা হাইক্কা খাল, এই সমস্ত খালের মধ্যে দিয়ে একসময় কিন্তু বড় বড় নৌকা বা জাহাজগুলো চলতো, আজকে সেগুলো কিন্তু প্রায় মৃতপ্রায়। আমরা এগুলোকে উদ্ধার করার দাবি করেছি। তো এইভাবে করে আমাদের এবং শ্রমজীবী এবং সাধারণ যে মানুষ আছে, স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য আমরা বলেছি রেশন করতে হবে, রেশন চালু করতে হবে। আর আমাদের সকল নাগরিকের জন্য আমরা পেনশন চালু করেছি। আমরা হাসিনার ওই পেনশন না, আমার টাকা দিয়ে আমাকে পেনশন না, রাষ্ট্র তাকে পেনশনের ব্যবস্থা করবে। বৃদ্ধদের জন্য তাদের অবকাশ যাপন কেন্দ্র বা আবাসস্থল, বিনোদন কেন্দ্রগুলো করবে। এইভাবে করে আমরা বেকারদের বিষয়ে আমরা বলেছি যে যারা বেকার আছে আপনারা জানেন, সেই বেকারদের আমরা কর্মসংস্থান এবং যতদিন তাদের চাকরি হচ্ছে না ততক্ষণ তাদের প্রশিক্ষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চাকরি কীভাবে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করবেন। আর এই এলাকাটা আপনি জানেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি এলাকা ছিল, বিএনপি বাজার বস্তি বা একটা বস্তি, আগারগা বস্তি বলতো, সেটা উচ্ছেদ হয়ে কিন্তু এখানে সরকারি ভবনগুলো হয়েছে। এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন। আমরা বলেছি এই যে নদী ভাঙা মানুষ, বস্তিবাসী মানুষ, হতদরিদ্র মানুষ, আমরা বলেছি সরকারি খাস জায়গা আছে, সেই খাস জায়গায় বহুতল ভবন করে সেখানে তাদেরকে কিস্তিতে, বিনা সুদে কিস্তিতে, স্বল্প কিস্তিতে তাদেরকে সেখানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হোক। এইভাবে আমরা 13টা দাবি আমরা দিয়েছি। আমরা আশা করি আপনার প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষের ঘিরে আপনাদের যেই ইশতেহার সেটি আপনি বললেন। আরেকটি বিষয় আমি জানতে চাই যে নির্বাচনে যে মাঠের সমতা বা লেভেল প্লেইং ফিল্ড, সেটিকে কিভাবে দেখছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনারই মাঠ প্রশাসনের দায়িত্ব নিয়ে যান, তো সেই ক্ষেত্রে মাঠ প্রশাসনের যে ভূমিকা সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং লেভেল প্লেইং ফিল্ড কি আসলে দেখছেন কিনা, আচরণবিধির লঙ্ঘন কি আপনি দেখছেন কিনা? আপনি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করেছেন। আসলে এটা একটা উদ্বেগের ব্যাপার। আমরা এই জন্যই বলেছি যে শোষণ সম্প্রদায়কে রুখে দাঁড়ান, ভোটের লড়াইকে নীতির লড়াই পরিণত করুন। আমরা ভোটের লড়াইকে নীতির লড়াই পরিণত না করে ভোটের লড়াইকে আমরা একটা বাকযুদ্ধে রূপান্তর করেছি এবং ভোটের লড়াইকে একটা টাকার লড়াই পরিণত করেছি। ভোটের লড়াইকে আমরা একটা ধর্মের জজবার একটা বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি। যে কারণে দেখবেন, আপনারা জানেন যে 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইক বাজার কথা, আমরা পাবলিসিটি মাইক, কিন্তু আমরা দেখছি ঘুম থেকে ওঠে সকালবেলা থেকে কিন্তু সে মাইক বাজছে।
তাহলে এটা কি দেখার কেউ নেই? এই জায়গায় নির্বাচন কমিশন তার এখানেই বাচ্ছে, তার আসনেই বাচ্ছে, তাহলে সে কোথায় মনিটর করছে? আমাদের কাছে অনেকগুলো নাম্বার দিয়েছে যারা মনিটর করতে দেখার জন্য। আমরা দেখব কেন? নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট, আমি তো হলপ করে বলতে পারি, আজকে আমরা এখানে আমার সাথে যারা আছেন, আমরা গত 22 তারিখ থেকে সকাল 7টা থেকে হাঁটছি, আমাদের সাথে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখা হয়েছে কিনা আপনি জিজ্ঞেস করেন, কোথাও দেখা হয়নি। তার মানে তারা কোথায় ঘুরছেন, তারা কোথায় দেখছেন তারা? ফলে আমি মনে করি যে এগুলা কতগুলা কাগজে কলমে কতগুলো আমরা দেখছি এখানে ব্যবস্থা করা হয়েছে, বাস্তবে প্র্যাকটিক্যাল তাদের রাস্তার মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। আপনারা বলেছেন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, নানান কথাবার্তা বলেছেন, আমরা রঙিন বিলবোর্ড দেখতে পাচ্ছি, আমরা ডিজিটাল কি বলে যে বিভিন্ন প্যানা দেখতে পাচ্ছি। তাহলে পরিবেশ দূষণ আপনি করবেন না। আর তার সাথে যেটা উদ্বেগের ব্যাপার, আপনি যদি যান সরকারি অফিস, এখানে সব প্রতিটা সরকারি অফিসে আমাদেরকে বললো যে আপনারা ডিজিটাল বা প্যানা পরিবেশ দূষণ করে এই কাজগুলো করতে পারবেন না। অথচ আমরা দেখলাম প্রতিটা অফিসে যান, হা ভোটের জন্য আপনারা ক্যাম্পেইন করছেন সরকারি অফিসে, সেখানে আপনি প্যানা ব্যবহার করে আপনি হা ভোটের ক্যাম্পেইন করছেন। হা ভোটের ক্যাম্পেইন সরকার করতে পারে কিনা আমরা এটা প্রশ্ন করতে চাই। ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সে কোনো একটা পক্ষ অবলম্বন করতে পারে না, কিন্তু তারপরেও সে পরিবেশ দূষণ করে প্যানা দিয়ে কিন্তু এই কাজগুলো করছে। তার মানে আমি বলছি শস্যের মধ্যেই ভূত। যারা এই দায়িত্ব পালন করবে দেখবে তারা নিজেরাই এখানে পরিবেশ দূষণের কাজে লিপ্ত আছেন, তারা নিজেরাই এখানে কিন্তু নিয়ম ভায়োলেট করছেন। ফলে এগুলোও কিন্তু আমি মনে করি যে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড বলেন, অথবা যে টাকার খেলা চলছে, কেউ জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ ভোট কেনার চেষ্টা করছেন, এই যে প্রক্রিয়া অশুভ তৎপরতা চলছে, এগুলো দেখার কিন্তু আমি দেখছি আমাদের কিন্তু নির্বাচন কমিশন বা মাঠ পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু কোনো তৎপরতা নেই। আপনি যে অভিযোগটি করছেন, এই অভিযোগ আসলে বিভিন্ন দলের প্রার্থীরাও করছে। আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটি নির্বাচনের অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা রয়েছেন তারা আতঙ্কিত থাকেন। সেই আতঙ্ক তো রয়েই গেছে, বরং এর সাথে যুক্ত হয়েছে 5 আগস্ট পরবর্তী যে থানা থেকে লুট হওয়া অস্ত্র, সেই অস্ত্র এখন পর্যন্ত পুনরুদ্ধার করা হয়নি এবং এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটিও সবাইকে হতাশ করেছে। তো এই যে অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি, সেটিকে জিইয়ে রেখে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা, কিংবা সহিংসতা বাড়ার শঙ্কা আপনি অনুভব করছেন কিনা? জি, আপনি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা এই ব্যাপারেও খুব উদ্বিগ্ন, কারণ এখনও নির্বাচনের আরও প্রায় 12-13 দিন এখনও পর্যন্ত বাকি আছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে থেকেই বলছিলাম যে আপনারা মানে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র আপনারা উদ্ধার করতে পারলেন না। উল্টো আপনারা বললেন প্রার্থীদের নিরাপত্তায় তারা যদি অস্ত্র চায় তারা লাইসেন্স নিয়ে অস্ত্র নিতে পারবেন। যেখানে নির্বাচনের সময় বৈধ যে অস্ত্র থাকে সেগুলোই জমা নেওয়ার কথা, সেখানে উল্টো রাষ্ট্র বলছে তুমি তোমার নিরাপত্তা অস্ত্র ব্যবহার করতে পারবা। আমরা হাঁটছি, আমাদের নিরাপত্তা জনগণ দিবে, জনগণকে স্বস্তির মধ্যে নিতে হবে যে সে কতটুকু নিরাপদ ফিল করছে। আমি প্রার্থী নিরাপত্তা থেকেও জনগণের স্বস্তিটা বড় কথা। তাহলে আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করলেন না। আপনি কি বললেন যে তারা জানে যে অবৈধ অস্ত্র এই নির্বাচনে কি ব্যবহার হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে উক্তি করলেন, তার মানে কি আমরা ধরে নিব যে এই অবৈধ অস্ত্র কাদের কাছে আছে সেটা তিনি জানেন এবং তারা এটা প্রয়োজন মতো ব্যবহার করার নির্দেশ দিবেন? মানে জিনিসটা তো এইভাবে দাঁড়ায়, উনি যেভাবে বললেন তার ব্যাখ্যাটা কিন্তু এইভাবে দাঁড়ায়। ফলে আমরা কিন্তু খুবই উদ্বিগ্ন যে এই অবৈধ অস্ত্র নিশ্চয়ই ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে ব্যবহার হয়েছে, বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, উদ্ধার হচ্ছে। তার মানে এই অস্ত্রগুলো বিভিন্ন জনের হাতে গিয়েছে, তারা কেউই কিন্তু ভালো মানুষ না। এখানে নানা গোষ্ঠী, নানা গ্রুপ, হ্যাঁ, জঙ্গি গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হাতে, মানে চিহ্নিত লোকদের হাতে কিন্তু অস্ত্রগুলো গিয়েছে। তাহলে সেইগুলো কিন্তু উদ্ধারে তো কোনো আমরা তৎপরতা দেখছি না, তার কিন্তু নমুনা আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আশঙ্কা প্রকাশ করি যে এই নির্বাচনের সময় এগুলোর ব্যবহার কী মাত্রায় যাবে, এই ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর আমরা বলবো যে কোনো কথা বক্তব্য না দিয়ে কথাটা কম বলুন, কাজটা আপনারা বেশি করে জনগণের মধ্যে সে স্বস্তি ফিরিয়ে আনুন। এবং আমরা বলি কোনো অজুহাতেই, কোনো বাহানা দিয়েই 12 তারিখের নির্বাচনকে যেন কোনোভাবেই পিছিয়ে দেওয়ার বা কোনো ধরনের চক্রান্ত এখানে না হয়। অনেকে আমরা জানি চক্রান্ত করছে, সেই চক্রান্ত কিন্তু আমরা সচেতন থাকার জন্য জনগণের প্রতি আমরা আহ্বান জানাতে চাই। শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, ভোটারদের কাছে তো ছুটে যাচ্ছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটিকে কি আপনি একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ নির্বাচন হিসেবে মনে করেন কিনা? দেখুন, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। অন্তর্ভুক্তির ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমরা যখন গত 17 বছর নির্বাচন করেছি, দেখেছি এটা কি বলে বিনা ভোটের নির্বাচন আমরা দেখেছি, একটা আমরা নিশিরাতের ভোট দেখেছি, একটা আমি আর ডামি নির্বাচন করেছি। আমি 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছিল। সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। তাছাড়া বাকি দুটোতে আমাদের দল এবং আমাদের জোট আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি। তার মানে বিগত এই যে 14 থেকে 24 যে 3টা নির্বাচন হয়েছে, সেখানে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই কেন? কারণ এখানকার যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে সেখানে সংযুক্ত করে নির্বাচন করার ব্যবস্থা করা হয়নি।
যে কারণে সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবোধক ছিল এবং এটা অবৈধ বা এগুলো নানান তকমা আপনারা জানেন। তাহলে আমরা বলতে চাই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক মানে কিন্তু এখানে সকল দলের অংশগ্রহণ। ফলে জনগণ ডিসাইড করবে কে দেশের পক্ষে বিপক্ষে ভালো মন্দ, সেটা ম্যান্ডেট দিবে জনগণ। এটা কোনো নির্বাহী দেশের ম্যান্ডেট না, জনগণই ম্যান্ডেট দিয়ে ডিসাইড করবে। মুসলিম লীগ এক সময় এই বাংলাদেশের প্রধান রাজনৈতিক হর্তাকর্তা ছিল। 54 সালের পর মুসলিম লীগ কিন্তু নাই হয়ে গেছে যুক্তফ্রন্টের কাছে হেরে। মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে আমরা মনে করি ফ্যাসিস্ট শক্তি যেই হোক না কেন তারাও কিন্তু একইভাবে কিন্তু জনগণের আদালতেই কিন্তু তারা অপ্রাসঙ্গিক অথবা অপাঙ্ক্তেয় হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমরা এরশাদ স্বৈরাচার বিরুদ্ধে এরশাদ আন্দোলন করেছি, এরশাদও কিন্তু একসময় অপাঙ্ক্তেয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে আমরা মনে করি যারা এরকম স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ করবে, রুল করবে, তারা দেশে একসময় অপ্রাসঙ্গিক অথবা অপাঙ্ক্তেয় তারা হয়ে যাবে, সেটা জনগণ ডিসাইড করবে। কিন্তু আপনি নির্বাহীভাবে সিদ্ধান্ত নিয়ে কারোর বিষয়ে সিদ্ধান্তটাকে আমি যৌক্তিক মনে করি না। ফলে সেখান থেকে এখানে অবশ্যই সব দলের অংশগ্রহণে এখানে কিছু কিছু দল বাদ আছে, সেটা আপনারাও জানেন, সেই জায়গাটা আছে। আমরা মনে করি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বিচার হবে, যার বিরুদ্ধে অভিযোগ আছে তারা বিচার হবে, সেই প্রক্রিয়া চলবে। কিন্তু এখানে নির্বাচনের প্রক্রিয়া আগাবে, জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে তারা ডিসাইড করবে কে ঠিক বেঠিক, সেটাই আমরা মনে করি। জয়ের ব্যাপারে আপনি মনে করেন আমরা তো এই 4,06,000 যে ভোটার এবং যে জনগণ আছে আমরা হাঁটছি প্রতিদিন। আমরা আশা করি যে জনগণ আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি 13 দফা এবং আমাদের এই অঙ্গীকার, এটা শুধু এখন নির্বাচনের সময় দিয়েছি এরকম না, আমরা এগুলো নিয়ে বিগত সময় আমরা এই এলাকায় আমরা লড়াই সংগ্রামে রত আছি। ফলে আমরা শুধুমাত্র নির্বাচনের সময় মৌসুম আসছে বলে আমরা কিছু কথা বলছি, ব্যাপারটা এরকম না। আমরা সবসময় এই এলাকার লড়াইয়ের মধ্যে ছিলাম, মানুষ জানে। আমরা আশা করি আমাদের দেশ, এই এলাকার মানুষ আমার বিগত সময়ের কর্মকাণ্ড এবং বর্তমান সময় আমাদের যে অ্যাক্টিভিটি, সেটাকে দেখে পরিবর্তনের পক্ষে, পজিটিভ পরিবর্তন। আমরা পরিবর্তন বলতে এখানে আবার অনেক ধরনের মিন করছে পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তন আমরা বলতে চাই এখানে আমরা চাই 71-এর পক্ষে যেন আমাদের রায় আসে, মুক্তিযুদ্ধের পক্ষে যেন রায় আসে, 24-এর পক্ষে যেন রায় আসে, আমরা সেটা চাই। ফলে আমরা আশা করি সেই মানুষ যদি কেউ এখানে আমরা দেখছি 71-কে মুছে দিয়ে 24-কে দিয়ে রিপ্লেস করতে চায়, কেউ আবার 24-কে নাই করে দিয়ে ফেলতে চায়। আমরা মনে করি এই দুইটাই ঠিক না। আমরা মনে করি 71 আমাদের ভিত্তি এবং এই ভিত্তিতে 90 এসছে, 24 এসছে। ফলে এই ধারাবাহিকতা চলছে। আমরা আশা করি সচেতন জনগণ যারা এই আহ্বানে সাড়া দিবে, তাদের সমর্থন নিয়ে আমরা অবশ্যই নির্বাচনে জয়ী হব, আমরা সেটাই কিন্তু প্রত্যাশা করি। এবং আমি দেশবাসীর উদ্দেশ্যে আমার এই আসনের বাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন ভোট কেন্দ্রে আসুন, নির্ভয়ে আসুন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ভোট কেন্দ্রে আসুন। কারণ ভোটের মাধ্যমেই এই যে ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা মনে করি সেটা সম্ভব। এটা ছাড়া আদারওয়াইজ আবার নাইলে আরেকটা অভ্যুত্থান, আরেকটা বিপ্লব, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা আরেকটা রক্তপাতের দিকে আমাদের দেশকে আপনারা নেবেন না। আশা করি আপনারা ভোট কেন্দ্রে এসে ব্যালটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করুন এবং জনগণের প্রতিনিধি নির্বাচন করে একটা আইনের শাসন, জবাবদিহিতার শাসন এবং যে মবতন্ত্র চলছে, এই মবতন্ত্রের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করুন। এবং একটা যে নারীদেরকে আজকে ঘরে ঢুকানোর, আমাদের নারীদেরকে, যেখানে আমাদের 51% নারী, তাদেরকে আজকে ঘরে ঢুকিয়ে একটা অন্ধকার যুগে নেওয়ার যে চেষ্টা হচ্ছে, আমরা মনে করি আসুন সেই নারীরা ভোট কেন্দ্রে আসুন, শ্রমজীবীরা ভোট কেন্দ্রে আসুন, যুব সমাজ, ছাত্র সমাজ যারা অভ্যুত্থান করেছে তারা ভোট কেন্দ্রে আসুন। ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে জয়যুক্ত করুন এবং সকল ষড়যন্ত্রকে আপনারা মোকাবেলা করুন, এটা আমি প্রত্যাশা করি। মালিকুজ্জামান লিবন, আপনার যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াই আপনার জন্য শুভকামনা থাকলো এবং ব্যস্ত সময়ের মধ্যে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। সদ্য সংবাদ তার যে ভোটের পথে বাংলাদেশ, এইভাবে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকেও মাধ্যমে আপনাদের চ্যানেলের যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভোটারদের যেই ভোটের অধিকার সেটি যেন ব্যাহাত না হয়ে যায়, সেই শঙ্কা কিন্তু এখনও ভোটারদের মনে রয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট তিনি উপহার দিবেন, সেটি যেন বাস্তবায়ন হয়, এটি সাধারণ ভোটারদের চাওয়া। অন্যদিকে প্রার্থীরা যেন নিরাপদে তাদের যে নির্বাচনী ইশতিহার কিংবা ম্যানিফেস্টো রয়েছে সেগুলো নিয়ে যেন ভোটারদের কাছে যেতে পারেন, নির্বাচনী প্রচারণা চালাতে পারেন এবং মাঠের সমতা যেন বজায় থাকে, তেমন চাওয়া প্রার্থীদের। ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে দেশে, আপনারাও সেই ভোটের আমেজে থাকবেন, সদ্য সংবাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।